নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজের বিভিন্ন বউয়ের গল্প। আজকে আমি শোনাবো অষ্টম পর্বে রাজার বউ এই গল্পটি। দেখুন কেমন লাগে। 20 বছর বয়স হইতে যামিনী রানী। যামিনীর স্বামী ভূপতির রাজ্য কিন্তু একটা বড় জমিদারি মাত্র। বছরে $1,50,000 বেশি আয় হয় না ভূপতি রাজা শুধু উপাধির জোরে। যামিনীও সুতরাং অভিধান সম্মত আসল রাজার রানী নয়, উপাধির রানী, অর্থাৎ রাজার বউ। ভূপতিরা মোটে 3 পুরুষের রাজা। কলিকাতার অনেকগুলো অপ্রশস্ত গলি আছে। কলিকাতায় যে গলিগুলি আছে তাদেরই একটির মধ্যে মাঝারি সাইজের দোতলা একটি লাল বাড়িতে ভবশঙ্কর রায় নামক এক ব্যক্তি মাসিক $250 উপার্জনে বৃহৎ পরিবারের ভরণ পোষণ করিয়া বাস করেন। সন্ধ্যার পর বন্ধুদের তাসের মজলিসে তার মুখে তার পূর্বপুরুষের প্রায় ভারতবর্ষেরই সমান একটা জমিদারির কথা শোনা যায়। গল্পের এই জমিদারি তিলটি ভূপতির বর্তমান সাম্রাজ্য। ব্যাপারটা ঘটিয়াছিল ভূপতির প্রপিতামহ মহাপতির আমলে। মহাপতি ছিল ভবশঙ্করের শেষ জমিদার পূর্বপুরুষের প্রধান নায়েব। নিজেকে সে বলিত দেওয়ান, কিন্তু কর্তা ডাকিতেন নায়েব মশাই বলিয়া। সেই রাগেই কিনা বলা যায় না তলে তলে কি ষড়যন্ত্রে যে মহিপতি করিল। জমিদারি অর্ধেক গেল বিক্রি হইয়া, আর অর্ধেক আসিল তাহার কবলে। ভূপতির পিতামহ যদুপতির আমলে বিকৃত অর্ধেকটা আবার ফিরিয়া আসিল। জমিদারির প্রচুর শ্রীবৃদ্ধি হইল এবং মরিবার 3 বছর আগে সে হইয়া গেল রাজা যদুপতি রায়। শুধু রাজা যদুপতি রায় না, রাজা যদুপতি রায়চৌধুরী সরকার। এত কিছু উপাধি পাইল। অবন্তিপুর রাজ এস্টেট, অর্থাৎ অবন্তিপুর রাজ এস্টেটের জমিদার হইয়া গেল। তার ছেলে গণপতির শেষ বয়সে একটি সাধ জাগিল। সে শুধু রাজা নয়, সে মহারাজ হইবে। বংশানুক্রমে অগ্রগতির প্রয়োজন এমনই একটা কর্তব্য বুদ্ধির প্রেরণা বোধ হওয়া, সেই কারণে বোধহয় তাহার এটি আসিয়াছিল। জমিদারি হইতে তখন বেশ আয় হইত। মহারাজা হওয়ার ব্যর্থ চেষ্টায় গণপতি এত টাকা ঢালিয়া দিয়া গেল যে তাহাতে জমিদারি কিনিলে ছেলেকে হয়তো সে রাজার উপযুক্ত একটি ছোটোখাটো রাজ্য দিয়া যাইতে পারিত, কিন্তু বাড়ানোর পরিবর্তে রাজ্যকে সে ছোটই করিয়া দিয়া গেল। তার ফলে মুশকিল হইয়াছে ভূপতির। জমিদারির আয়ে রাজা সাজিয়া থাকা সহজ ব্যাপার নয়। আয় ব্যয়ের সামঞ্জস্য রাখিয়া চলিতে 32 বছর বয়সেই ভূপতির মাথায় একটু টাক পড়িয়া গিয়াছে। যামিনীর বিবাহের সময় টাকটা অবশ্য ছিল গণপতির মাথায়। ভূপতি তখন 23 বছরের যুবক। মাথা ভরা নিকষ কালো চুলে সে তখন চাকরের সাহায্যে সযত্নে সিথি কাটিত। যামিনী রূপসী, রাজার বউ বলিয়া সে রূপসী নয়, রূপসী বলিয়াই সে রাজার বউ। সকল রূপের মতো যামিনীর রূপও ছিল ঐতিহাসিক। রূপের ইতিহাস ব্যাপারটা এই রকম। 4 পুরুষ আগে
যে দরিদ্র বংশের প্রত্যেকটি নরনারীর গায়ের রং ছিল সাঁওতালদের মতন কালো এবং চেহারা ছিল চীনাদের মতো কুৎসিত, 4 পুরুষ ধরিয়া সে বংশের সিন্ধুক যদি টাকায় ভরা থাকে, তবে দেখা যায় 4 পুরুষের বংশের কালিমা নিঃশেষে মুছিয়া গিয়া রূপ শ্রীর স্তূপ বানিয়া গিয়েছে। অর্থাৎ এক কথা, শ্রীর স্তূপ জমে গেছে। যামিনী রাজার মেয়ে নয়, কিন্তু বনেদি ঘরের মেয়ে। অনেক পুরুষ ধরিয়া তাদের লোহার সিন্ধুকে অনেক টাকা জমিয়াছে। অনেক পুরুষের জমা করা রূপ তাই যামিনীকে রূপকথার রাজকুমারীর বাস্তব প্রতিনিধির মতো সুন্দরী করিয়াছে। পার্থিব তিলোত্তমার মতো বহুকাল ধরিয়া বহু বিভিন্ন রূপসীর রূপ তার মধ্যে সঞ্চিত হইয়াছে। তার বঙ্কিম ভ্রুদু হইতে পায়ের গোলাপি নখ পর্যন্ত বিচিত্র রূপরেখা বহুমিশ্রিত বর্ণ লালিত্যের সমাবেশ ঘটিয়াছে। বিবাহের পূর্বে রানী হওয়ার আশীর্বাদ যামিনী অনেক শুনিয়াছিল, কিন্তু রানীত্ব মানুষের ঠিক কী ধরনের অস্তিত্ব সে বিষয়ে কোনো জ্ঞান ছিল না। ধর্মনারায়ণ চাল চলন কিছুই তার শিখিতে বাকি ছিল না। বনেদি মুন্সিয়ানার সঙ্গে জটিল জীবনের ঠিকমতো বুনিয়া চলিবার শিক্ষা তাহার জন্মগত, কিন্তু হাজার বনেদি ঘরেই হোক, রাজরাজার বাড়িতে ঠিক রক্ত মাংসের মানুষই থাকে কিনা সে নিয়ে তার একটা সংশয় ছিল। অর্থাৎ একদিন যে তাকে সত্যি সত্যি রানী হইতে হইবে, এই ধারণাও সে মনে রাখিত না। রাজবধূ হইয়া প্রথম বছরটা তার তাই একটু বিহ্বলতার মধ্যে দিয়েই কাটিয়া গিয়াছিল। অবন্তিপুর রাজ এস্টেটের রাজপুত্রের সঙ্গে তার বিবাহের প্রস্তাব চলিতেছে, এ কথা যেদিন সে শুনিয়াছিল, সেদিন তার কল্পনায় ভাসিয়া আসিয়াছিল রহস্যস্তব্ধ মর্মর প্রাসাদ, ময়ূর, হরিণ ভরা পুষ্পবন, স্বর্ণ সিংহাসন এবং একদল বিচিত্র উজ্জ্বল বেশধারী গম্ভীর সমুন্নত নরনারী, আর কোমরে তরোয়াল ঝোলানো উষ্ণিসধারী অশ্বারোহী একজন রাজকুমার। অবন্তিপুরে পা দিয়েই এক কল্পনাকে সে আবার তাহার মনের কল্পলোকে গুছাইয়া তুলিয়া রাখিল বটে। অল্প অল্প ভয় তবু তার মনে রহিয়া গেল, বৌরানীর পদমর্যাদা কি, তাকে কি বলিতে ও কি করিতে হইবে, কোথায় সরলতার সীমা টানিয়া তাকে কতখানি অভিনয় করিয়া চলিতে হইবে, এসব জানা না থাকায় প্রথম বছরটা তার দুর্ভাবনার মধ্যে দিয়ে কাটিয়া গিয়াছিল। স্বামীকে সে বারবার জিজ্ঞাসা করিত, দোষ করছি না তো কিছু? ভুল হলে কিন্তু বলে দিও আমায়। ভূপতি বলিত, না গো না, দোষ তোমার হচ্ছে না, ভুলও তুমি তো কিছু করছো না, সবাই শতমুখে তোমার প্রশংসা করছে। তারপর গলাটা একটু লজ্জায় নাবিয়ে নিয়ে বলতো, না, বলছি ত্রুটি হলে বলো, কিন্তু শুধরে দিও, শিখিয়ে নিও আমাকে। তোমার কিছুই শেখবার নেই মিনি। যামিনী ভাবিত তাই হবে, এ কথা হয়তো মিথ্যা নয়। আমি অনর্থক বোধহয় বিচলিত হই, ভাবি রাত্রিটা সে বেশ আত্মপ্রসাদ উপভোগ করিয়া কাটাইতেছিল, কিন্তু পরদিন চারিদিকে জীবনের অরাজক সমারোহ আবার সে অস্বস্তি বোধ করিতে আরম্ভ করিত। তার এই অস্বস্তিকর ভীরুতার কিন্তু কোনো রকম কটু অভিব্যক্তি ছিল না। তার প্রকৃতির একটা অপরূপ নম্রতার মতোই ইহা প্রকাশ পাইত। পাড়ার এমনই একটি অবনেদী মেয়েদের আবেষ্টনীর মধ্যে যামিনীকে মানুষ হইতে হইয়াছিল, যে নিজের অজ্ঞাতেই তার মধ্যে একটা অহংকার প্রশ্রয় আস্তে আস্তে পাইয়া উঠিয়াছিল। না বুঝিয়া সে তার চেয়ে ছোট ঘরের মেয়েদের মনে ব্যথা দিয়া বসিত, তাদের অভিমান আন্দাজ করিতে পারিলে মনে মনে ভাবিত, একটু মজা পাইত। ছোট মনে ছোট মানাটাই তো স্বাভাবিক। আমি হলে এই নিয়ে রাগ করে কি করব বা লজ্জা করব, এটা সে ভাবতে পারত না। তবে এটা উচিত ছিল না। তার কথায়, ব্যবহারে, অহংকারে বাড়ির লোক ছাড়া আর সকলেই চোখে পড়ত। অবন্তিপুর আসিয়া নববধূ সুলভ লজ্জা সংকোচের তলে তলে এইটুকু চাপা পড়িয়া গিয়াছিল সত্য, কিন্তু গর্ব
তার হয় যে স্বাভাবিক মসৃণ মার্জিত মাধুর্য মানুষের সঞ্চিত হইয়া যায় কিভাবে, সে কি করে এই অহংকারটাকে ভুলিবে, সে মাঝে মাঝে নিজেই চিন্তা করিত। কিন্তু তাদের চেয়ে সামান্য বড় বাড়িতে, তাদের চেয়ে সামান্য একটু বেশি বড়লোক পরিবারে আসিয়া শুধু একটা রাজা শব্দটাকে সমীহ করিয়া নিজের জন্য পরের বুককে অনির্বচনীয় প্রীতি জাগাইবার দুর্লভ রমণীয়তা যামিনীর অভ্যাস হইয়া গিয়াছিল। বিজিত চিত্তগুলির মধ্যে সর্বাপেক্ষা অপরাজেয় ছিল গণপতির স্ত্রী নগেন্দ্রবালার চিত্ত। সে ছিল মোটা আর কেমন একটা ঝাঁঝালো। কুইন এলিজাবেথের মতো দুর্ধর্ষ স্বামী পুত্রকে বশে রাখিতে সে ভালোবাসিত। দাস দাসী আশ্রিত পরিজনকে প্রতি শাসনে তার যেন একটা অন্ত ছিল না। নিজেকে কেন্দ্র করিয়া সমস্ত সংসারটাকে সে পাক খাইয়া যেন ঘোরাইতে ভালোবাসত। অধিকারের সীমার মধ্যে নিজেকে সে এত বড় করিয়া রাখিত যে তার পায়ে তেল দিয়ে কোনো মতে তাকে অনুমতি দিতে হতো। মনে হতো সে যেন সবচেয়ে বাড়ির বড়, এরকম একটা ভাব তার মনের মধ্যে সবসময় রচিয়াছিল। বউয়ের রূপ দেখিয়া নগেন্দ্রবালা প্রথমে একটু চটিয়াছিল। তাহার এই ঈর্ষাতুর রাগ প্রথম দিকে কিছু কিছু প্রকাশ করিতেও তার বাকি থাকে নাই গোলবাধিত দেব পূজা উপলক্ষে। চিরদিন সকলের ওপর প্রভুত্ব করিয়া একটা বৃহত্তর মহত্তর শক্তির কাছে মাথা নত করার জন্য নগেন্দ্রবালার নারী হৃদয়ের চিরন্তন দুর্বলতা অতৃপ্ত থাকিয়া গিয়াছিল। বেশি বয়সে গৃহদেবতার প্রতি ভক্তি তার তাই উথলিয়া উঠিয়াছে। দেবতার ভোগ আরতি তাহার জীবনে একটা মহা সমারোহের মধ্যে আসিয়া গিয়াছে। বাড়ির বউকে সে এইভাবেই কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে সব শেখাইতে আরম্ভ করিয়া দিয়াছিল। যামিনীর ইহাতে মুশকিলের সীমা থাকে নাই। তার বাপের বাড়িতেও দোল দুর্গোৎসব হয়, কিন্তু নিত্য পূজার ব্যবস্থা সেখানে নাই। পূজা পার্বণের উৎসবের দিকটা সঙ্গেই তার পরিচয় ছিল বেশি। ঠাকুর পুজোর ফুল বেলপাতা কোষাকুষি আর নৈবেদ্য লাগে এবং কাঁসর ঘণ্টা বাজাইয়া মন্ত্র পড়িয়া পুজো করিতে হয়, এই জ্ঞান তার ছিল। কিন্তু নগেন্দ্রবালার দাবি অন্য রকম। সে বাড়ির যে বধূ, ভবিষ্যতে রাজরানী, ঠাকুর পুজোয় যদি সে না শিখিয়া থাকে তাহলে সব শিক্ষাই যেন তার বৃথা, এইটাই তার মনে হইত। অবন্তিপুরের রাজ পরিবারের নাস্তিকতা এখানে চলিবে না। সে কি বৌমা, সে কি কথা? ঠাকুর সেবা না শিখলে মেয়ে মানুষ স্বামী সেবা কি জানবে বলো তো? আসনের কোন দিকটা কোষাকুষি রাখতে হয় তাও কি তুমি শেখনি বাছা? আর আতপ চালের নৈবেদ্যি কি অমনি করে চ্যাপটা করে নাকি কখনো? নগেন্দ্রবালা এমনিতেই এরম করিয়াই বলিত। আঘাত দিয়া লজ্জা দিয়াই কথা বলেন তিনি। সে আরও কিছু বলিত, কিন্তু না, তাতে কোনো উত্তর করিত না। ভাড়া করা লোকের কাজে এসব হয় না। দেবতার কাছে বড়লোকই চলবে না। পরকে দিয়ে স্বামী সেবা যেমন হয় না, ঠাকুরের সেবাও কিন্তু পরকে দিয়ে হয় না। সব করতে হয় নিজেকে, বুঝলে? মেজে ধোয়ার কাজ, এই সমস্ত কিছু। দেখো, এইভাবে ঘন্টা নাড়তে হয়, বুঝলে? ঘন্টা নাড়াটাও শিখে নাও একটু। তুমি তো জানো না ঘন্টা নাড়তে। যামিনীর হয়তো ভয়, চোখে আসিত জল, নগেন্দ্রবালা পাইত তৃপ্তি। কিন্তু রূপে গুণে যে বড়, তার নিরীহ আনুগত্য যদি আন্তরিক হয়, বকিয়া যদি তার চোখে জল আসিয়া দেওয়া যায়, নিজস্ব একটা দামি সম্পত্তির মতন ক্রমে ক্রমে তার প্রতি মায়া জন্মায়। দেব সেবার অনভিজ্ঞতা নরেন্দ্রবালার কাছে গুরুতর অপরাধ, কিন্তু নিজেকে শাশুড়ির ভীরু ঔৎসুক্য শিষ্য বলিয়া নিজের অপরাধকে যামিনী একটু লঘু করিয়া রইল। তাহাকে বকিবার ক্ষমতা নগেন্দ্রবালার আর রইল না। বউকে সে ভালোবাসিয়া ফেলিল। স্বামীর সঙ্গে যামিনীর যে সম্পর্কটি স্থাপিত হইল তাহা অতুলনীয়। যামিনীকে ভূপতি তাহার সুস্থ মনের নিবিড় কামনা দিয়ে জড়াইয়া ধরিল। নারীকে ভালোবাসিবার জন্য মানুষের দেহ মনে যত রকম ধর্ম আছে তার সবগুলো দিয়ে আবেগের সঙ্গে যামিনীকে সে ভালোবাসিল। সে
পড়া ছাড়িয়া দিল। মাসে 1 বোতল মাত্র শ্যাম্পেন খাওয়া সে ছাড়িয়াছে দেখিয়া গণপতি কিছু বলিল না। নগেন্দ্রবালা একটু ঈর্ষা বোধ করিয়াছিলেন, কিন্তু সেও বৌমার জন্য ছেলের পড়া ছাড়িয়া দেওয়ার বাধ্য হয়েই কিছু বাধা দিলেন না। ভাবিলেন তাই হোক, বউ নিয়ে মেতে এই বয়সটা ভালোই ভালোই পার হয়ে যাক। যামিনী প্রথম যেবার বেশি দিনের জন্য অবন্তিপুর আসিল, তখন শরৎকাল। শুক্লপক্ষের কয়েকটা রাত্রিতে আকাশের সেই পুরনো চাঁদটির কাছ থেকে এমন জ্যোৎস্নাই পৃথিবীকে ভাসাইয়া দেয় যে সে নিজেও ভাসিয়া গিয়াছিল। এমনই জ্যোৎস্না উঠিল অনেক রাত্রে নিদ্রিত রাজপুরীর নিশীথ রহস্যকে অতিক্রম করিয়া ভূপতি আর যামিনী ছাদে উঠিত তার শ্বশুর বাড়িতে। আলিশা দেখে এসিয়া দাঁড়াইয়া তারা পৃথিবীকে দেখিত। এদিকে আধা শহর আধা গ্রামখানি নিঃসারে ঘুমাইয়া আছে। হয়তো শুধুই দেখা যায় একটা আধ ভেজানো জানলা, নিঃসঙ্গ একটা আলো। যামিনী ভাবিত ওখানে হয়তো তাদেরই মতো ভালোবাসার জাগরণ এখনো আলো জ্বালাইয়া রাখিয়াছে। ওদিকে দিঘির জলে থাকিত সোনালি রঙের চমকিত চাঞ্চল্য। যামিনীর স্বামী বুক ঘেঁষাইয়া দাঁড়াইত ওই স্তব্ধ পথটি ধরিয়া পৃথিবী ছড়াইয়া গ্রহ তারার কোনো একটা জগতে চলিয়া যায়। তখন তারা এমনই একটা কথা ভাবিয়াই সে বোধহয় ভূপতির 2টি হাত দিয়ে নিজেকে বাঁধিয়া ফেলিত, বলিত, পৃথিবী কতকাল আগে সৃষ্টি হয়েছিল বলো না গো? পৃথিবী কতকাল ধরিয়া এমন সুন্দর অপার্থিব হইয়া আছে? এই ছিল যামিনীর জিজ্ঞাসা। এমনই স্থিমিত জ্যোতির্ময়ী রাত্রে ভূপতির উদাত্ত প্রেমকে অনুভব করিতে করিতে সে প্রায়ই এই ধরনের প্রশ্ন করিত। ভূপতি ইহার জবাব দিত তাহার কানে কানে, বলিত, অনেক দিন আগে গো, অনেক দিন আগে, কোটি বছর আগে। প্রথমে সব অন্ধকার ছিল, তারপর ভগবান বললেন আলো হোক, তখনই আলো হলো। তিনি তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। শুনিয়া নিজেকে যামিনীর এত বেশি ছেলে মানুষই মনে হতো যে অসহায়ের মতো প্রশ্ন করিত, আচ্ছা সত্যি কি ভগবান আছেন? বিকেলে চাকর গালিচা রাখিয়া গিয়াছে, বিছাইয়া ভূপতি তাহাতে বসিত, তাহার কোলে মাথা রাখিয়া শুইত যামিনী। যামিনীর মুখে পড়িত জ্যোৎস্নার, আর ভূপতির মুখে পড়িয়া থাকিত আকাশের পটভূমিকা। ব্যাকুল অন্বেষণ দৃষ্টিতে তাহারা পরস্পরের মুখের দিকে চাহিয়া থাকিত। পরস্পরের মুখের সঙ্গে তাহাদের পরিচয়ের যেন শেষ নাই। কোনো দিনের রহস্য তারা যেন বুঝিবে না। যামিনী পাতা কাটিয়া চুল বাঁধিত, ভূপতি চুল সরাইয়া তাহার কপলে আবৃত অংশটুকু আবিষ্কার করিত। যামিনী চিবুক ধরিয়া স্বামীর মুখ উঁচু করিয়া সে মুখে ফেলিত জ্যোৎস্না। যামিনীর মুখ পরিষ্কার হইলে তাহাকে আস্তে করিয়া ভূপতি চুম্বন করিত। যামিনী তাহার হাতখানি চাপিয়া ধরিত বুকের মধ্যে। 18 বছরের কচি মেয়ে সে বলিত, জানো আমি এখন না মরে যেতে চাই। হালকা হাসি তামাশা তাদের বিশেষ ছিল না, তারা খেলা করিত কম। অতর্কিতে যামিনীর খোপা যে ভূপতি কখনো খুলিয়া দিত তা নয়, নিদ্রিত স্বামীর কপলে বড় করিয়া সিঁদুরের ফোঁটাও যামিনী আঁকিয়া দিত, তাও কিন্তু নয়। ভূপতির টেরি নষ্ট না করিয়া খোপা খোলার প্রতিশোধ যামিনীর লওয়া হইত না। ঘুম ভাঙাইয়া যামিনী আঁচলের কপালের সিঁদুরের ভূপতির যে দাগ পড়িত তাহাও মোছা হইত না। তাদের সহিত অকাল মরণ ঘটিত। তারা বুঝিতেও পারিত না কখন তারা গভীর অলৌকিক ভাবাভাগে আচ্ছন্ন হইয়া অভিভূত হইয়া গিয়াছে। যে বয়সে প্রেম বহির্বস্তুকে আশ্রয় করিয়া থাকে, প্রেমকে লইয়া দুজন মানুষ যে বয়সে শিশুর মতো অর্থহীন খেলা খেলে, ধরা দেওয়ার চেয়ে পালাইয়া বেড়ানোই যখন বেশি মজার ব্যাপার হয়, পুনর্পরিণত বয়স্ক মানুষের মতো তখন তারা সাগরের মতন অতল, ভালোবাসা বিপজ্জনক বস্তুর মতন
নিজেদেরকে চালিত করে। বিপজ্জনক এই জন্য মনের পরিণতি তাদের কারো তখন হয় নাই। মনে প্রাণে ছেলে মানুষ ছাড়া তারা তো আর কিছুই ছিল না। যে অভিজ্ঞতা স্তূপ সারের মতো মানুষের মনকে উর্বরা করে, বৃহৎ আবেগের তাকে ধ্বংস করা সম্ভব হয় না। বেদনাদায়ক মর্মান্তিক প্রেমের অতিশয্যকে সহ্য করিবার জন্য মনের শক্ত হওয়া দরকার, মনটাকে শক্ত রাখা দরকার। এদের মন সেভাবে শক্ত হইবার সুযোগ পায় নাই, সেরকম শক্তি তাদের ছিল না। অথচ তাদের একজন রাজার ছেলে আর একজন বনেদি সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এই বয়সে তারা গম্ভীর হইতে জানিত, জীবনকে একটা গুরুতর দায়িত্বপূর্ণ ব্যাপার বলিয়া মনে করিত, পাকা সাজিতে পারিত। খোলা ছাদে জ্যোৎস্নাগুলোকে তাদের প্রেম যত অলৌকিক হোক না কেন সেটাও বয়সের নয়, ভাবের ছিল। কিন্তু তাদের উপায় ছিল না, জীবন তাদের হালকা হতেই শিখিয়েছিল। পরস্পরের মুখে যখন তাদের হাসি ফুটিয়া রাখা উচিত ছিল তখন তারা সেটা করে নাই। যামিনীর বিবাহের 3 বছর পরে অবন্তিপুর রাজবাড়িতে দুটি বিশেষ ঘটনা ঘটিল। গণপতির মৃত্যু ও ভূপতির পুত্র লাভ। 1 মাসের মধ্যে নগেন্দ্রবালা হইল রাজমাতা, ভূপতি হইল রাজা, আর যামিনী হইল রানী ও ছেলের মা। রানীর তো যামিনীর এমনই পাইল, কিন্তু ছেলে তত সহজে কিন্তু মিলিল না। ব্যাপার এমনই দাঁড়াইয়াছিল যে তার এবং তার ছেলের বাঁচিবার কথা ছিল না। কলিকাতার 3 জন বড় বড় ডাক্তার কি সব উদ্ভট উপায়ে তাদের দুজনকে বাঁচাইয়া দিলেন, কিন্তু সেই সঙ্গে কানের কাছে এ কথাও বলিয়া গেলেন যে প্রথম এবং এই শেষ, অর্থাৎ এর পরে যামিনীর কিন্তু কোনো ছেলে মেয়ে হইবে না। না হোক, বংশটি রক্ষা পাইয়াছে। ছেলেটি শেষ পর্যন্ত বাঁচিয়া থাকিলে ভূপতির আর একবার বিবাহ না হয় করিলেই চলিবে। বংশরক্ষা পাওয়ার সন্তানটি নগেন্দ্রবালার এবং অন্যান্য সকলের ভূপতির আবার বিবাহ করিতে হইবে না কি হইবে সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথার কারণ ছিল না। ভূপতির মনোভাব সঠিক জানিবার উপায় ছিল না। রাজা হইবার আগেই সে একটি কেন যেন মাঝে মাঝে সে একটু একটু করিয়া বদলাইয়া যাইতেছিল, অর্থাৎ তাহার মনে একটা বদল আসিতেছিল। না, শ্যাম্পেন অথবা নারী নয়, রাজা হইলেই যে ওসব আপদ আসিয়া জুটিবে এমন কোনো কথা নাই। ভূপতির পরিবর্তন কাব্যের প্রতিশোধ। কেবল অন্তরে আশ্রয় করিয়া মানুষ বাঁচিতে পারি না। যামিনীর সঙ্গে শুধু ভালোবাসার খেলা খেলিতে খেলিতে ভূপতি শান্ত হইয়া পড়িয়াছিল। সে বাহিরে একটা আশ্রয় খুঁজিতেছিল। আশ্রয়ের অভাবও ছিল না তার। যামিনীর জন্য এতদিন বরং সে ইহাকে আটকাইয়া এড়িয়ে চলিতেছিল। যামিনীর মতো বউ পাইলে হৃদয়ের অনেক প্রয়োজন মিটিয়া যায়, কিন্তু যামিনীর মতো বউ পাইলেও জীবনের দাবি তো থামিয়া থাকে না। পৃথিবীর কাছে সংসারের দাবি ছিল বিপুল। তার জন্ম মুহূর্তে রাজবাড়ির শতাধিক নরনারী ও 1.5 লাখ টাকা আয়ের জমিদারির ভবিষ্যৎ ভার তাহাকেই বহন করিতে হইবে, এটাই তো দাবি করিয়াছিল বাড়ির পূর্বপুরুষরা। শৈশব হইতে জীবন তাহার বাহিরের সমারোহে ভারাক্রান্ত। তার কাব্যের কোনোদিন শেষ হয় নাই। সন্তানের আবির্ভাবে যামিনী ও তাহার মধ্যে যে সাময়িক ছেদ পড়িল, সেই সুযোগে ভূপতি তার নিজস্ব জগৎটি তৈরি করিয়া লইল। গণপতির মৃত্যুতে জমিদারির সমস্ত ভার অপরিহার্যভাবে আসিয়া পড়িল তার ওপর। যামিনীর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন পড়িল না তার। অনাবশ্যক উৎসবের সঙ্গে সে তার জমিদারি দেখিয়া বেড়াইতে লাগিল।
আজ এই বন্ধুর সঙ্গে শিকারে গেল, কাল অমুক বন্ধুর সঙ্গে গ্রামের মেলায়, পরশু এক বড় রাজকর্মচারীর সম্মানে মস্ত একটা ভোজ দিল। গণপতির সে পরের যুগের মানুষ, অর্থাৎ ঘরে বাহিরে অনেকগুলো সংস্কার সাধনও তার কাছে খুব উৎসাহ মনে হইল। মরিতে মরিতে বাঁচিয়া ওঠার ধাক্কাও আর এক ছেলে পাওয়ার আহ্লাদে যামিনী প্রথমটা বেশ ভুলিয়া রহিল। ভূপতির তখন কিছুকালের জন্য তার প্রয়োজন ছিল না, সুতরাং সে অভাবও বোধ করিল না। কাঁচা বুকে পাকা ভালোবাসা পুষিয়া রাখিয়া সেও হাঁপাইয়া উঠিয়াছিল। সেও অন্য আশ্রয় খুঁজিতেছিল, কিন্তু বেশি দিনের জন্য নয়, 6 মাসের মধ্যেই তার শরীর সুস্থ হইয়া উঠিল। মাতৃত্ব লাভের অভিনবত্ব আসিল কমিয়া। ছেলে এরকম, অর্থাৎ একরকম সেই আতুর হইতেই তার কাছে ছিল না। সে রাজার ছেলে, রাজপুত্র, তার সুস্থ এবং সবল থাকা খুব দরকার। তাই সেই কারণে ঘুম পাড়ানো মা, দুধ মা, মাসি পিসি এই সমস্ত ভাড়া করে অনেক পাওয়া গেছিল। শখ করিয়া ছেলেকে কখনো যদি যামিনী কোলে নেয়, সেটা বাহুল্য মাত্র, প্রয়োজনের জন্য নয়। তা হোক, সেজন্য যামিনীর বিশেষ কোনো আফসোস ছিল না। সে কলম পেশা কেরানির বউ তো নয় যে ছেলে মানুষ করার ঝামেলা তাকে নিজে সইতে হবে। এই প্রথাকে যামিনী অনুমোদন করে নিল। তার ছেলে বড় লোকের ছেলে, অন্য লোকের কাছেই মানুষ হবে। তাছাড়া ছেলেকে লইয়া সারাদিন মাতিয়া থাকিলে তার যদি চলিত, এ যদি তার কাম্য হইত যে সন্তানের পিছনে নিজেকে সে ঢালিয়া দিবে, বাধা দেবার কেহ ছিল না। নগেন্দ্রবালা হয়তো একটু খুঁতখুত করিত, ভূপতি হয়তো একটু বিরক্ত হইত, কিন্তু বাঁচিয়া থাকিবার উপায়ের মতো ছেলেকে আঁকড়াইয়া ধরিবার প্রয়োজন হইলে এই সামান্য বাধা যামিনীকে ঠেকাইতে পারিত না। ছেলেকে সে অমন করিয়া চাহিল না, চাহিল ভূপতিকে। তার দিনগুলি একেবারে অচল করিয়া দিবার মতন করে সে ভূপতিকে নিজের কাছে আটকাইয়া রাখিতে চাইল, কিন্তু বুঝিল সে ভালো করিয়াই। কারণ যে অসহ্য প্রেমকে এড়াইয়া ভূপতি কাজ আর অকাজ দিনে দিনে জীবনটাকে ব্যস্ত করিয়া রাখিছে, সেই প্রেম ছাড়া যামিনীর আর তো কোনো অবলম্ব ছিল না। ব্যাকুল উন্মাদনার ভালোবাসা বহিয়া বহিয়া তার হৃদয় শান্ত অবসন্ন হইয়া থাকে। ভূপতির সান্নিধ্য চাহিয়া সে না পাওয়ায় মাঝে মাঝে ছুটিয়া পালাইয়া যাইতে ইচ্ছা করিত তার। সে একবার ভালোবাসিয়াছে, প্রাণ বাহির হইয়া গেলেও সে অন্য কাউকে ভালোবাসিতে পারিবে না। অথচ সাধারণ স্বভাবে, সাধারণ হিসেবে ধরিলে ভূপতি যে তাকে বিশেষ অবহেলা করিতে আরম্ভ করিয়াছিল তা কিন্তু বলা যায় না। প্রাথমিক মিলনোচ্ছ্বাস কমিয়া আসলে যে কোনো সুখী দম্পতি পরস্পরের প্রতি যে পরিমাণ অস্বাভাবিক উদাসীনতার একটা ভাব আসে, ভূপতিরও কিন্তু তাই আসিয়াছিল। যামিনীর সঙ্গই সে খুঁজিত, কিন্তু সে তো পাইত না। বিদায় নেওয়ার সময় যামিনী তাকে আরও একটু থাকিতে বলিলে খুশি হইয়াই সে আর একটু তার কাছে থাকিত। যামিনী অনুরোধ করিলে মাঝে মাঝে প্রয়োজনীয় কর্তব্যকে অবহেলা করিতেও তাহার বাধিত না। বিনিদ্র যামিনীর সঙ্গে মাঝে মাঝে প্রয়োজনীয় কর্তব্যকেও সে অনেক সময় বাধ্য করত করার জন্য। যামিনীর সঙ্গে গল্প করিত, তাকে আদর করিত, ভালোবাসিত, শান্তিপ্রিয় সুখী দম্পতির শান্ত স্বামীর মতোই সে ব্যবহার করিত। কিন্তু গোড়াতে তাদের এই সুখী দাম্পত্য জীবনের সম্পর্কটা কিন্তু এরকম ছিল না। ভূপতিকে তাই যামিনীর আগাগোড়া স্থিমিত, অন্যমনস্ক, সুদূর মনে হইত। তার বুক করিত জ্বালা, তার চোখে আসিত জল। স্বামীর নিঃশ্বাস শব্দটাই যেন সে কান পাতিয়া শুনিত এবং শিহরিয়া উঠিত। এমনই এক অপরিবর্তনীয় এই পৃথিবী, তার আকাশের গ্রহ তারার বিবর্তন যে প্রতি পূর্ণিমায় সে লক্ষ্য করিতে লাগিল। অবন্তিপুর রাজ এস্টেটের রাজার বউ তখন বিছানায় উঠিয়া
মাঝে মাঝে এইসবই ভাবিত। ব্যাকুল হইয়া আরও ভাবিত, আমার তো সবই আছে, কিন্তু কি নাই আমার, কি নাই? স্তরে তরে সাজানো আছে জীবন, তার রাজ্য আছে, রাজা আছে, প্রেমিক আছে, ছেলে আছে, শতাধিক হৃদয়ের প্রীতি আছে, অতীত ভবিষ্যৎ সবই তো আছে পরকাল পর্যন্ত। তবু কি চায় সে? স্বামীর ঘুম ভাঙিয়া একবার ছাদে যাইতে চায়, কিন্তু এই কামনা কি, কি কামনা করে সে? এইটুকু পাইলেই কি সে পরিতৃপ্ত হতে পারে না? সকালে বলিত, কি হইবে আমার, দিন কিভাবে কাটিবে? যামিনীর স্বামী গায়ে যখন তার হাত রাখিত, কিন্তু তাকে ঠেলিয়া তুলিতে পারিত না। তার কান্না আসিত, তার সীমাহীন দুঃসহ প্রেমের মতো ক্রন্দন বেগে সে কাঁপিয়া উঠিত। তখন ভূপতি বলিত, দেখেছি দেখেছি, রাত্রে একবার তো উঠেছিলাম, আমি জ্যোৎস্না দেখেছি, তোমাকেও দেখলাম তো। যামিনী তখন হাই তুলিয়া বলিত, জানো গো, কাল রাতে না আমার ভালো ঘুম হয়নি। ভূপতি বলিত, আমায় ডাকলে না কেন? গল্প করে তোমাকে ঘুম পাড়িয়ে দিতাম। গল্প? হায় ভগবান, রাত জাগিয়া গল্প! যামিনীর মনের ভাবটা হয়তো এইরকমই ছিল। সংসারে রাজার বউকে কব কর্তব্য পালন করিতে হয় না। যামিনীরও অনেক কাজ ছিল। গণপতির মৃত্যুর পর নগেন্দ্রবালা অল্প অল্প করে রানিত্বের বোঝা বউয়ের কাঁধে নামাইয়া দিয়াছিল। ইহকালে কর্তৃত্ব করিবার স্বাদ বোধ হয় তার মিটিয়া গিয়াছিল। এবার পরলোকে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিলেন। এই চেষ্টা করিতে করিতে বছর দুই পরে সে ওইখানেই চলিয়া গেলেন। যামিনীর কাজের আর অন্ত রহিল না। বিচিত্র সব কাজ, ঠাকুরের নৈবেদ্য সাজানো ছাড়াও নিজের হাতে কিছুই করিবার নাই। চারিদিকে শুধু নজর রাখা, হুকুম দেওয়া আর নালিশ, তোষামোদ, এ ওর প্রার্থনা শোনা। রাজ সিংহাসনে যেমন একদিনের জন্য রাজহীন হওয়া চলে না, রাজ অন্তঃপুরও তেমনি অহরহ বিভিন্ন রকম কাজের দেখভালও করা চাই। যামিনীর কিছুই ভালো লাগিত না, কিন্তু সে ছিল নিরুপায়। তার ইচ্ছা অনিচ্ছার দিকে চাহিয়া কেউ দেখায়নি, তাকায়ও নি। নিজের প্রয়োজনেই তাকে সব সংসারে কাজ করিতে হয়। তারপর ছিল প্রসাধন। দুজন দাসীর সাহায্যে প্রত্যেক দিন তাকে প্রসাধন করিতে হইত। গন্ধ তেলে খোপা বাঁধিয়া চুল বাঁধিতে হইত। সেই চুলে তেল বেশি না পড়ায় আবার কমও না হয় এরকম হয়ে চুলটাকে বাঁধিতে হইত। সে এক দাসী তাকে করিয়া দিত। কিন্তু কি করিবে, সব সময় পান খাইয়া মুখ ভিজাইয়া রাখিতে হইবে। দুধের সর ভিজানো জল 4-5 বার মুখে মাখিতে হইবে। বাহুতে চন্দন মাখাইয়া মুছিতে হইবে। পায়ে আলতা পরিতে হইবে। এমন কত কাজ তার। জমিদারি সামলানো ছাড়াও সে যে রানী। এত পদ্ধতি, নিয়ম, অভ্যাসও যামিনীর ছিল না আগে, কিন্তু এখন তার বিরক্তির সীমা নেই। ভিতরে ভিতরে মানুষ যখন জ্বলিয়া পুড়িয়া মরিয়া যায়, তখন বাইরে এত ঢং কি ভালো লাগে? খোকা এখন একটু বড় হইয়াছে। দুধ মা, মাসি, পিসি সকলের কাছে সে থাকে। যামিনীর ছেলে আবার ক্রমে ক্রমে সরিয়া আসিতেছিল যামিনীর কাছে। তার হাসি কান্না তার মাকেই সবসময় প্রয়োজন হতো। রাশি রাশি পুতুল লইয়া সে খেলিত না, সে যামিনীর কাছে আসিয়া পড়িত, যামিনীর কোলে ঢুলিয়া ঘুমাইয়া পড়িত। যামিনী এটা মন্দ লাগিত না, আরও বেশি ভালো লাগে, সেজন্য প্রাণপণ চেষ্টাও সে করিত। কিন্তু অনেক দেরি হইয়া গিয়াছে। স্বামীকে যখন সে ভালোবাসার চেষ্টা করিতে উত্তাল হইয়া যায় তার মন, স্বামীর উত্তাল ভালোবাসার জন্য তীব্র অপূরণীয় ক্ষুধা তার অস্তিত্বের সন্ত্রসে কেমন সতর্ক হইয়া থাকে। বিচ্ছিন্ন ধর্মে যেন পরিণত হয়েছে স্বামীর থেকে তার ভালোবাসা। এখন আর তাকে বদলানো যায় না, বিকৃত করা চলে না। স্বামীর অন্যায়কে, স্পর্শকে
শুধু কল্পনায় অনুভব করিয়া তার চলিতে পারা, কিন্তু তার বদলে খোকাকে বুকে চাপিয়া ধরিয়া সময় কাটানো। কল্পনাকে যামিনী বিস্ময়কর পটুতার সঙ্গে ব্যবহার করিতে আরম্ভ করিয়াছিল। নিজেকে যে কেন এমন ভাবিয়া ফেলিয়াছিল কে জানে। এক ভাগ দিয়া সে তাহার সারা জীবনে সে তার সন্তানকে মানুষ করিবে, আর এক ভাগ তার স্বামীর জন্য। সে সবসময় সাজিয়া থাকিত, স্ত্রী ও মাতার কর্তব্য পালন করিত। দৈনন্দিন জীবনের ছোট বড় সুখ দুঃখ নিজস্ব অংশটা সে গ্রহণ করিয়া লইত। অন্য ভাগ দিয়া সে করিত কল্পনা, নিয়মে বাঁধা সচল জীবনের আড়ালে অবসর রচনা করিয়া লইয়া আপনার অচল জীবনকে মনে মনে গতি দিত। সে তার বিরোহী মুহূর্তগুলোকে তিল তিল করিয়া সৃজিত কল্পলোকে যামিনীর বিবাহের প্রথম বৎসরগুলিকে আবর্তন করিত। জ্যোৎস্নাকে হঠাৎ করিয়া এত ভাবিতেছিল, ভাবিতে ভাবিতে পিছনে শব্দ শুনিয়া এসে তাকাইল। তার স্বামী আসিয়াছে। স্বামীকে দেখিয়া এসে সলজ্জ দৃষ্টিতে তাহার দিকে তাকাইল। কি হইল তোমার? বলিবার আগেই স্বামী আবার ঘর হইতে বিচলিত পায়ে চলিয়া গেল। মনে ভয় ধরিল, কি জানি ঠান্ডা লাগিয়াছে কিনা, শরীর খারাপ হইয়াছে কিনা তার স্বামী। জ্যোৎস্না রাতে যামিনী একাই উঠিয়া ছাদে যাইত, স্বামীকে আর ডাকিত না। প্রথমে আলিশা ঘেঁষিয়া সে নিঝুম পায়ে দাঁড়াইয়া থাকিত। হয়তো সে ভাবিত কোনো একদিন যদি ঘুমন্ত স্বামী তার পাশে আসিয়া আবার আগের মতো দাঁড়ায়, আবার আগের মতো তাকে জড়াইয়া ধরে। ধীরে ধীরে সে তার দৃষ্টিকে আস্তে আস্তে অন্য দিকে সরাইয়া দেয়। তারপর একসময় শুরু হইয়া যায় তার কল্পনা। ভূপতির একটা অবিচ্ছিন্ন নিবিড় আলিঙ্গন তাকে যেন জড়াইয়া ধরে। খালি মনে হয় স্বামী বোধহয় পিছনে আসিয়া দাঁড়াইয়াছে। তাহাকে আলিঙ্গন করিয়া অধীর আগ্রহে তার গলে একটি চুম্বন দিল। একথা পূর্বেই বলা হইয়াছে যে ৩২ বছর বয়সে ভূপতির মাথায় একটু টাক দেখা দিয়াছিল। শুধু তাই নয়, মাথার মধ্যেও এই সময় তার অল্প অল্প যন্ত্রণা বোধ আরম্ভ হইল। ডাক্তার ৬ মাস দার্জিলিংয়ে বিশ্রামের পরামর্শ দিলেন। ভূপতির ঠান্ডা লাগিবার ধাত ছিল, ঠান্ডা খুব একটা পছন্দ করিত না। তাই জন্যই বোধ হয় তার একটু সর্দি লাগিয়াই মাঝে মাঝে শরীরটা কাহিল হইয়া পড়িত। বাহির হইতে মৃদু উত্তাপ পাইতেই তার ভালো লাগে। দার্জিলিংয়ের বদলে সে বোম্বে যাওয়ার কথা ঠিক করিল। বোম্বে অনেক দূর, ভূপতি দূরে যাইতে চায়। তাই কি যামিনীকে তার সঙ্গে নেওয়া উচিত ছিল নাকি? ওকে সে এখনো ভয় করে। ওকে উপলক্ষ করিয়া তার সেই আদিম উন্মত্ততা ভূপতির কখনো ভোলার কথা নয়। কিন্তু যামিনী বলিল, আমিও যাব তোমার সাথে। ভূপতি আপত্তি করিয়া বলিল, তুমি কি করবে বলো? যামিনী সজল চোখে বলিল, তোমার কাছে থাকবো। আমায় না নিয়ে তুমি যাবে না, তাহলে কিন্তু আমি মরে যাব। শুনিয়া ভূপতি অবাক হইয়া গেল। জীবনের কি একটা বিস্তৃত রহস্য প্রভাতের কুয়াশা হইতে মধ্যাহ্নের আকাশে দেখা দিয়াছে। বম্বে গিয়া অল্প দিনের মধ্যেই ভূপতির ভারী মাথা হালকা হইয়া গেল। দিনগুলো এখানে অলস বৈচিত্র্যহীন। এখানে উকিল মোক্তার নেই, রাজ্য বিস্তার নেই, প্রয়োজন কোনো শাসন দরকার সেগুলো নেই, প্রভুত্ব কোনো নেই। এখানে বিরক্তি আছে, এখানে শুধু সময় আর কাটে না। সে আর যামিনীর মধ্যে এখানে আড়াল কম। খোকা যতদিন রহিল তাকে একরকম মাঝখানে খাড়া করিয়া রাখা গেল, কিন্তু সে এখন বড় হইয়াছে। নাম কমের স্কুলে সে বোর্ডিংয়ে থাকিত পড়াশোনা করিবার জন্য। নিজেদের প্রয়োজনে শিক্ষায় ব্যাঘাত দিয়ে
তাকেও বেশি দিন আটকাইয়া রাখা ঠিক নয়। ভূপতি নিরাশ্রয় অসহায় হইয়া পড়িল। তাই একদিন সে যামিনীকে বলিল, তুমি এখনো তেমনই আছো মিনি, জানো, একটু বদলাওনি, তাই না বলো? যামিনী বলিল, তাই কি কেউ থাকে? আমি কত বদলে গেছি দেখো। তারা পরস্পরের চোখের দিকে চাহিল, কিন্তু পরস্পরকে তারা আর যেন খুঁজিয়া পায় না। না শীত না গ্রীষ্ম, বম্বের আবহাওয়া ধর্মহীন নিরপেক্ষ। বম্বের পথ দিয়ে জগতের যাবতীয় ধর্মের লোক চলাচল করে। বম্বের একটা সুন্দর শহর। বম্বে শহরে মানুষ ঘুমোয় কম, জাগে বেশি। বম্বের আকাশে চাঁদ উঠিতে কখনো ছাড়ে না। চাঁদ ওঠে ঠিকই। অবন্তিপুরের রাজা জীবনের যে স্তরগুলো দেশে নাবাইয়া রাখিয়া আসিয়াছে, তার তলাকার স্তরগুলো ধীরে ধীরে প্রাণ সংসার অর্থাৎ প্রাণের সঞ্চার করে। ইটের সমাধিমুক্ত মুমূর্ষ সাদা ঘাসের মতন। ভূপতি ভয় করে ইচ্ছা শক্তির নিচে আবার সে ওই প্রাণকামী কামনাগুলোকে চাপা দিতে চায়। অবন্তিপুরে ফিরিয়া যাওয়ার কথা ভাবে, কিন্তু মৃত্যুর চেয়ে বড় তার দাবি, তাকে কি ঠেকানো যায়? জাগরণকে একদিন হয়তো ঘুমের মধ্যে ডুবাইয়া দেওয়া যায়, কিন্তু ঘুম যখন ভাঙিতে থাকে, জাগিয়া থাকে, তখন কি মরণকে ডাকা যায়? প্রথমে ভূপতি বুঝি ভাবিয়াছিল যামিনী আজও তেমনই আছে। ভালো করিয়া চোখ মেলিয়া চাহিতে শিখিয়া ও ভুল তার বোধহয় ভাঙিয়া গিয়াছে। যামিনীকে এখনো চাহিলেই পাওয়া যায়। আর সেই সঙ্গে কি যেন পাওয়া যায়, সেই সঙ্গে কি পাওয়া যায় সে যেন ভাবিতে ভাবিতে ভুলিয়া যায়। স্বামীর নবজাগ্রত প্রেমকে যামিনী গ্রহণ করিতে পারে না। সে তার কল্পনাকে লইয়া দিন কাটায়। তার অর্ধনিমিত চোখে ভূপতি যখন ব্যাকুল দৃষ্টিতে তার পূর্ব পরিচিত অতল রহস্যকে সন্ধান করে, তখন যামিনী একজন ভূপতির স্বপ্ন দেখা স্ত্রী হয়ে যায়। নিশীথ রাত্রে ভূপতি বিনিদ্র চোখে বসিয়া থাকে বিছানায়। যামিনী মৃদু মৃদু নিঃশ্বাস ফেলিয়া ঘুমায়। সকালে ভূপতি বলে, কাল ভালো ঘুম হয়নি না মিনি? যামিনী বলে, হ্যাঁ হ্যাঁ, মাথা ধরেছিল একটু। তোমার কি তাই কষ্ট হয়েছিল? ওষুধ খাবে? জল দেব? একদিন অপরাহ্নে তারা একটা লেকে বেড়াইতে গিয়াছিল। সেই লেক হইতে বম্বে শহরের চারিদিক ভালো করিয়া দেখা যায় এবং সেখান থেকে জল সরবরাহ হয়। দৃশ্যটি ভারী সুন্দর। অনেকে লেকের ধারে পিকনিক করিতে যায়। ভূপতির পাশে বসিয়া তাকে যামিনী বলিয়া ভুলিয়া গিয়াছিল। ভূপতির পাশে বসিয়া তাকে যামিনী ভুলিয়া গিয়াছিল কেন? চারিদিক চাহিয়া দেখিয়া তার ভালো লাগিয়াছিল। ভূপতির সান্নিধ্য অনুভব করিবার তার কোনো অবসর ছিল না। চারিদিকে কত গাছপালার, চারিদিকে কত কিছু, আনন্দ, হইচই। তার খুব ভালো লেগেছিল। কিন্তু খানিক দূরে জলের কাছাকাছি এক স্তূপ সবুজ রহস্যের মতন ৮-১০টা গাছ পোতা ছিল। সেই গাছগুলো আর তার মাঝখানে লেকের নিচু জায়গা, তার ভিতরে কেমন যেন ঠেলিয়া চলিয়া গিয়াছিল। ৪-৫টি বোবা পশু ওখানে জল খাইতে নামিল। ওপারে এলাইতো পাহাড়, জল গোড়া চুইয়া চুইয়া পড়ে। হঠাৎ ভূপতি যামিনীর একখানি হাত দু হাতের মুঠোয় শক্ত করিয়া চাপিয়া ধরিল। এত জোরে ধরিল যে যামিনীর হাতে ব্যথা পাওয়ার কথা। যামিনী মুখ ফিরাইয়া অবাক হইয়া গেল। কি হয়েছে? হাতে লাগলো তোমার? হ্যাঁ, হাতে লাগছে তো আমার। কিন্তু সেদিন তো লাগতো না। ভূপতি তার হাতটা ছাড়িয়া দিল। তার মুখ দেখিয়া যামিনীর সবই বোঝা উচিত ছিল, কিন্তু কিছুই সে বুঝিল না। একটা সন্দেহ করিয়া পরম স্নেহ
নিয়ে আবার সে জিজ্ঞাসা করিল, কি হয়েছে তোমার? অসুখ করছে নাকি? শরীরটা খারাপ লাগছে? ভূপতি বলিল, না, অসুখ নয়। যামিনী তার দিকে আরেকটু সরিয়া গিয়া নিজের ব্যথিত হাতখানা তার লজ্জিত হাতের উপর রাখিয়া ওপারের পাহাড়ের দিকে চাহিয়া রহিল। ভূপতি যাহা চায় তার মধ্যে তাহা আছে, তাহাদের সেই অনির্বাচনীয় অতৃপ্ত প্রেম, কিন্তু তার নাগাল পাইতেছে না। একদিন হয়তো যামিনীর কল্পনা থামিয়া যাইবে, হয়তো আকুল হইয়া আজ রাত্রেই অন্ধকারে সে এই বাস্তব ভূপতিকে দেবে, এই বাস্তব ভূপতিকে খুঁজিয়া পাইবে। কিন্তু ভূপতি তখন হয়তো জাগিয়া নাই। আবার কাল রাত্রে ভূপতি যখন আলো জ্বালিয়া অপলক চোখে তার মুখের দিকে চাহিয়া থাকিবে, সে হয়তো তখন ঘুমাইয়া আছে। একসঙ্গে তারা যে আজ পরস্পরকে দাবি করিবে, তার তো বাধা অনেক। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সবাই সুস্থ থাকবেন, ভালো